হুমায়ূন আহমেদের জগতে স্বাগত। মানে কি বিশাল আর বৈচিত্র্যময় তার সৃষ্টি, তাই না? একদম। আর তার সৃষ্টির মধ্যে মিসির আলী তো এক কথায় অনবদ্য। ঠিক তাই। আর আজ আমরা এই মিসির আলীর রহস্যময় জগতে একটু ডুব দিতে চাই। আমাদের কাছে তার সিরিজের বইগুলোর একটা তালিকা আছে। হুম। আর বিশেষভাবে আমরা আজ ফোকাস করব নিশিথিনী উপন্যাসটার উপর। দেখতে চাই এর ভেতরের গল্পটা, এর মনস্তাত্ত্বিক দিকগুলো। আচ্ছা, দারুণ আইডিয়া। আমাদের আজকের লক্ষ্যটা হলো মিসির আলী সিরিজের বিশালত্বটা একটু বোঝার চেষ্টা করা, আর একই সাথে নিশিথিনীর যে গভীর মনস্তাত্ত্বিক রহস্য সেটার ভেতরে ঢোকা। বেশ, শুরু করা যাক তাহলে। তো মিসির আলী সিরিজের বইয়ের সংখ্যাটা ঠিক কতগুলো হবে? প্রায় ২০-২৩টার মতো শোনা যায়। হ্যাঁ, ওরকমই, কম তো নয়। একটা তালিকা যা পাওয়া যায় তাতে অন্তত ২১টা বইয়ের নাম আছে। যেমন ধরুন দেবী, নিষাদ, অন্নভুবন, আমি মিসির আলী। ক্লাসিক সব। আর অবশ্যই আমাদের আজকের আলোচনার কেন্দ্রে থাকা নিশিথিনী। এতগুলো বই জুড়ে যে চরিত্রটা রাজত্ব করছে তার বিশেষত্বটা কোথায় আসলে? দেখুন, মিসির আলীর মূল আকর্ষণটা হচ্ছে তার যুক্তি। তিনি তো পেশায় একজন মনোবিজ্ঞানের অধ্যাপক, যদিও পার্ট টাইম। ও আচ্ছা। আর তার রহস্য সমাধানের প্রধান অস্ত্রই হল লজিক, বিশেষ করে সেই সব ক্ষেত্রে যেখানে ঘটনাগুলো একটু মনস্তাত্ত্বিক বা আপাত দৃষ্টিতে অতিপ্রাকৃত মনে হয়। হুমায়ূন আহমেদ কি তাহলে এই চরিত্রের মাধ্যমে যুক্তি দিয়ে রহস্য খোঁজার একটা ধারা তৈরি করতে চেয়েছিলেন? খুব সম্ভবত সেটাই মনে হয়। যুক্তি আর মনস্তত্ত্বের আলোয় রহস্যের জট খোলা। আর এই বইগুলো তো আবার সমগ্র আকারেও পাওয়া যায়, মিসির আলীর সমগ্র। হ্যাঁ, পাওয়া যায়। তো এই যুক্তির কথা যখন উঠলই, এই যুক্তির আলোকেই চলুন নিশিথিনী গল্পটাকে একটু দেখি। ঠিক আছে। গল্পটা শুরু হচ্ছে তন্ময় নামের এক তরুণকে দিয়ে। সে প্রায় প্রতি রাতেই ঘুমের মধ্যে একজন সাদা শাড়ি পরা রহস্যময়ী নারীকে দেখতে পায়। বেশ ভয়ের ব্যাপার কিন্তু। অবশ্যই ভয়ের, আর স্বাভাবিকভাবেই সে সাহায্য চাইতে আসে মিসির আলীর কাছে। আর মিসির আলী একজন মনোবিজ্ঞানী হিসেবে তার প্রথম সন্দেহটাই হয় হ্যালুসিনেশনের দিকে। এটা তার যুক্তিবাদী মনের প্রথম প্রতিক্রিয়া আর কি। সেটাই স্বাভাবিক। কিন্তু তিনি তো শুধু সন্দেহে থেমে থাকার পাত্র নন। না, একদমই না। তিনি গভীরে যেতে চান, জানতে চান এই যে বিভ্রম, এর উৎসটা কোথায়। আর এখানেই তো গল্পটা আসল মোড় নেয়। মিসির আলী তদন্ত করে জানতে পারেন তন্ময়ের অতীতের এক গভীর বেদনার কথা। হ্যাঁ, সেই মর্মান্তিক ঘটনাটা। ছোটবেলায় তন্ময়ের অনিচ্ছাকৃত এক ভুলের কারণে তার এক আত্মীয়ার মৃত্যু হয়েছিল। আর সেই আত্মীয়া প্রায় সব সময় সাদা শাড়ি পরতেন। ব্যাপারটা বেশ জটিল হয়ে উঠল, তাই না? খুবই জটিল। এখান থেকে প্রশ্নটা আসে যে তন্ময়ের দেখা নিশিথিনী, সে কি শুধুই তার গভীর অপরাধবোধের ছায়া, মনের ভুল? ঠিক। হুমায়ূন আহমেদ এখানে মানুষের যে অবচেতন মন, সাবকনশিয়াস মাইন্ড, আর অপরাধবোধের যে জটিল মনস্তত্ত্ব, সেটাকে দারুণভাবে কাজে লাগিয়েছেন। আর এই চাপা পড়া স্মৃতিটা উদ্ধার করার জন্যই তো মিসির আলী হিপনোসিস ব্যবহার করেন। হ্যাঁ, হিপনোসিস বা সম্মোহন পদ্ধতি, অতীতের গভীরে চাপা পড়া তথ্য বের করে আনার একটা কৌশল আর কি। যদিও এই পদ্ধতিটা বেশ স্পর্শকাতর, তাই না? এর নির্ভরযোগ্যতা নিয়ে তো প্রশ্ন আছেই। অবশ্যই আছে। মিসির আলী কিভাবে নিশ্চিত হন যে তিনি যা বের করছেন সেটা আসল স্মৃতি, মনের বানানো কিছু নয়? এটা কিন্তু তার কাজের একটা বড় চ্যালেঞ্জ। ঠিক। গল্পে কি এই পদ্ধতির সীমাবদ্ধতা নিয়ে কিছু বলা আছে? সরাসরি বিস্তারিত হয়তো নেই, কিন্তু মিসির আলীর চরিত্রের মূল বৈশিষ্ট্যই তো হলো সবকিছুকে প্রশ্ন করা, যাচাই করা। আমরা ধরে নিতে পারি তিনি সম্মোহন থেকে পাওয়া তথ্যকেও তার যুক্তির কষ্টিপাথরে পরখ করে দেখেন। আচ্ছা। তবে নিশিথিনী কিন্তু শুধু অপরাধবোধ বা হিপনোসিসের কল্পনা। এটা বাস্তবতার বিভ্রমের যে সূক্ষ্ম সীমারেখা, সেটা নিয়েও প্রশ্ন তোলে। আর সেই প্রশ্নটা আরও অনেক বেশি জোরালো হয়ে ওঠে যখন খোদ মিসির আলী নিজেই ওই রহস্যময় নারীর উপস্থিতি টের পান। এখানেই তো আমার মনে হয় গল্পটা সবচেয়ে আকর্ষণীয় বাঁক নেয়। একদম। এটাই আমার মতে গল্পের সবচেয়ে শক্তিশালী দিক। একজন ঘোর যুক্তিবাদী মানুষ, যিনি সব সময় লজিক দিয়ে সব ব্যাখ্যা খোঁজেন, তার নিজের অভিজ্ঞতায় যখন এমন ব্যাখ্যার অতীত হয়ে দাঁড়ায়, তখন ঠিক মিসির আলীর এই ব্যক্তিগত অভিজ্ঞতা পুরো ব্যাপারটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। তখন এটা শুধু তন্ময়ের ব্যক্তিগত সমস্যা থাকে না, বরং একটা বৃহত্তর রহস্যের দিকে ইশারা করে। হ্যাঁ,
তখন প্রশ্ন জাগে, মিসির আলির যে যুক্তির জগৎ আর তন্ময়ের যে অভিজ্ঞতা, এই দুটোর মুখোমুখি দাঁড়িয়ে আমরা আসলে কি বুঝলাম? তাহলে সব মিলিয়ে নিশিদিনী আমাদের কি বলতে চায়? এটা কি শুধুই মনের জটিল খেলা, নাকি আমাদের পরিচিত বাস্তবতার বাইরেও কিছু রহস্যময় অস্তিত্বের ইঙ্গিত দেয়? হ্যাঁ, এটা আমাদের দেখায় যে মানুষের মন কতটা গভীর হতে পারে। আর অনেক সময় আমাদের যুক্তি সবকিছু ব্যাখ্যা করতে পারেও না। আর গল্পের সবচেয়ে মনে রাখার মতো বা বলা ভালো গায়ে কাটা দেওয়ার মতো অংশ তো একেবারে শেষে। হ্যাঁ, সেই অসাধারণ সমাপ্তিটা, যখন মিসির আলি নিজে রাতে ঘুমোতে গিয়ে স্পষ্ট একটা নারী কণ্ঠ শুনতে পান, যে ফিসফিস করে শোধায়, মিসির আলি, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? এই প্রশ্নটা যেন সরাসরি পাঠকের দিকেই ছুড়ে দেওয়া হয়। যদি আমরা এই বিষয়টাকে আরেকটু বড় ক্যানভাসে দেখি, মিসির আলির মতো একজন চরিত্র যার ভিত্তিই হলো যুক্তি, সে যখন নিজেই এমন এক নবহিস্যনযোগ্য অভিজ্ঞতার মুখোমুখি হয়, তখন সেটা আমাদের নিজেদের যুক্তিবোধ, আমাদের এই জগৎ সম্পর্কে যে ধারণা, সেটাকেই একটা বড় ঝাঁকুনি দেয়। হুমায়ুন আহমেদ এখানে খুব সূক্ষ্মভাবে যুক্তিবাদের যে সীমাবদ্ধতা আর অজানার প্রতি মানুষের যে একটা সহজাত কৌতূহল বা ভয়, সেটাকে উস্কে দেন। হ্যাঁ, তিনি মিসির আলিকে চ্যালেঞ্জের মুখে ফেলে পাঠককেও একটা দোটানায় ফেলে দেন। মিসির আলি সিরিজের মূল মন্ত্র তো যুক্তির আলোয় রহস্যের সমাধান করা, কিন্তু নিশিথিনীর শেষে এসে যখন সেই যুক্তি যেন থমকে দাঁড়ায়, তখন প্রশ্ন জাগেই মনে, অলৌকিক বা এখনও আমাদের জ্ঞানের বাইরের যে জগৎ, তার অস্তিত্ব কি আসলে আছে? এই ভাবনাটা বোধহয় পাঠক বা শ্রোতার নিজের মতো করে ভাবার জন্যই রেখে দেয়া ভালো, তাই না? একদম, সেটাই হয়তো লেখকের উদ্দেশ্য ছিল।